মোচা বাঙালিদের একটা বেশ পছন্দের খাবার, কিন্তু মোচা কাটাটাও বেশ ঝকমারি আর করাটাও তুলনামূলকভাবে একটু ঝামেলা, কিন্তু মোচাটা যদি ভালো করে করা যায় সেটা খেতে যথেষ্ট সুন্দর হয়। আজ আমি এখানে মোচা কাটাটাও দেখাবো, তার সঙ্গে মোচা দিয়ে তৈরি একটা প্রিপারেশনও করব। আমি আজকে মোচা দিয়ে বানাবো ধোকা, মোচার ধোকা। মোচার ভেতরে এরকম একটা শক্ত মতো পোর্শন থাকে আর এরকম একটা ইয়ে থাকে। এই জিনিস দুটোকে প্রথমে বাদ দিতে হয়, দিয়ে বাকি যে ফুলটা মোচার এটাকে কুচিয়ে কেটে নিলেই হয়ে যায়। মোচায় খুব কষ থাকে, টাটকা মোচা হলে মোচায় খুব কষ থাকে, সেই জন্য কাটলে অনেক সময় হাতে কালো হয়ে যায়। তাতে অসুবিধার কিছু নেই, ওটা উঠে যায়। আর সেরকম যদি অসুবিধা মনে হয় তো কাটার আগে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলে হাতে আর দাগটা অতটা হয় না। মোচা কাটাটা একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু রান্নাটা বেশ সুস্বাদুই হয়। এইভাবে পুরো মোচাটা আমি কেটে নেব। মোচার এরকম লেয়ারটা আস্তে করে টানলেই এটা উঠে যায়। প্রত্যেকটা লেয়ারের তলে এরকম এগুলো থাকে, ছোট ছোট কলাগুলো। এগুলো একটু কৌশলে কাটতে পারলে, একটু জাস্ট ধরে এইভাবে যদি টান দেওয়া হয় তাতেই ভেতরে শক্ত পোর্শনটাও বেরিয়ে আসে। মোচাটা যদি ভালো হয় তাহলে খুব সহজেই মোচাটা ছাড়ানো যায়, মাথাগুলো থেকে শক্ত পোর্শনটা বেরিয়ে গেলে এবার বাকিটা কুচিয়ে দিলেই হয়ে যাবে। একটু দেখে কাটতে পারলে তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এই পোর্শনটা এইভাবে তুললেই আস্তে করে বেরিয়ে আসে ভেতরের কলাটা ছোট ছোট। রয়েছে, এবার এটাকে ধরে টান দিলেই বেরিয়ে আসে। মোচাতে কষ থাকে বলে হাত খুব স্লিপ করে, যে একটু সাবধানে কাটতে হয়, অন্য মানুষ করলেই হাত কেটে যেতে পারে। মোচাটা আমার কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে। এবার আমি যেহেতু মোচার ধোকা বানাবো সেই জন্য মোচাটাকে আমি কুকারে সেদ্ধ করবো। তার জন্য এখানে আমি খানিকটা জল নিয়েছি, জলে একটু নুন দিয়ে দেবো, তার সঙ্গে কুচানো মোচাটা। আমার যেহেতু ছোটো আলু সেই জন্য আমি নিয়েছি এরকম মোটামুটি একটা মিডিয়াম সাইজের আলু। সব এখানে দিয়ে এটাকে দুটো থেকে তিনটে, বেশি সিটি দেওয়ার দরকার নেই, 2-3টে সিটি দিয়ে দিলে এটা হয়ে যাবে। কুকারে দেওয়ার একটাই কারণ, যে কুকারে দিলে মোচাটা খুব নরম হবে আর আমার জিনিসটাকে টেস্ট বানাতে সুবিধা হবে। এটা কড়াইতে যদি করি অতটা নরম হবে না। মোচাটা আলুটা সবের মধ্যে একবারেই দিয়ে দিয়েছি, অল্প জলও দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে সেদ্ধ করতে বসাবো। এখানে কুকারটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখেছি, ফুল ফ্লেম দিয়ে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এখানে 2 থেকে 3টে সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। আমার মোটামুটি 3টে সিটি পড়ে গেছে, তো সেই জন্য আমি এবার কুকারটাকে অফ করে দেবো, দিয়ে কুকারটা পুরো ঠান্ডা হতে দেবো। এই 4টে সিটি পড়ার আগে আমি কুকারটাকে অফ করে দিলাম, দিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেবো।
কুকারটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার কুকারটা খুলে কুকারের ভেতর থেকে মোচাটাকে বার করে এখানে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো, যাতে করে পুরো জলটা আর মোচাটা আলাদা হয়ে যায়। আর এখানে আমি খানিকটা ডাল ভিজিয়ে রেখেছি, মটর ডাল, এটা মোটামুটি ঘন্টা চারেক ভিজিয়ে রেখেছি। এই ডালটাকেও আমি একেবারে ছেঁকে নেব। মোচাটা এখান থেকে আমি এখানে ঝুড়িতে ঢেলে দিয়েছি। এখানে ডাল থেকেও আমি ডালটাকেও জল থেকে আলাদা করে দিয়েছি। এবার দুটোকে আমি আলাদা আলাদাভাবে বেটে নেব ভালো করে। এখানে আমি ডালটার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর খানিকটা আদা দিয়ে এটাকে বেটে নিচ্ছি। ডালটার মধ্যে বাকি ডালটুকু মিশিয়ে দেবো। ডালের বাটাটা একদম মিহি হতে হবে, যাতে করে কোনো রকম কোনো ইয়ে না থাকে, ডালের শক্ত অংশ না থাকে। ডালটা একটু বাটা হবে, এখনো পুরোপুরি বাটা হয়নি। ডালটা ভালোভাবে বাটা হয়ে গেছে। ডালটা বাটা হয়ে গেছে। এবার যে মোচাটাকে আমি সেদ্ধ করেছি সেটাকেও আমি মিক্সির মধ্যে দিয়ে একবারে একটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এইভাবে পুরো মোচাটাকেই আমি পেস্ট করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হোক। আর এখানে আমি পুরো ডাল আর মোচা আলু সব একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি একটু হিং ফোড়ন দিয়ে পুরো জিনিসটাকে কষিয়ে নেব ভালো করে। তেলের মধ্যে আমি প্রথমে একটু জিরে দিয়ে দিলাম অল্প। এখানে আমি সাদা জিরে ইউজ করছি, গোটা সাদা জিরে। আর তেলটা এতক্ষণে হয়ে গেছে পুরোপুরি। এবার এর মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো।
বাকি যে দিয়ে যে মিশ্রণটা আছে এখানে দিয়ে দেবো। মোচাটা দেওয়ার পরে এখানে এক এক করে আমি বাকি মশলাপাতিগুলো দিয়ে দেবো। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এখানে আমি কমই অল্প দিলাম, কারণ মোচা জিনিসটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, বেশি ঝাল হয়ে গেলে অতটা ভালো লাগে না। ধনে গুঁড়ো, নুন, ওটাকে এভাবে ভালোভাবে কষিয়ে নেবো আমি। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে একটু মিষ্টি দেবো। মোচাটা আমার মোটামুটি কষানো হয়েছে, এটা এখন আরও কষানো হবে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। অবশ্যই চিনি দেওয়ার আগে দেখে নিতে হবে যে নুন টুনগুলো ঠিক আছে কিনা। যদি মনে হয় এটা নুন দিতে হবে, যদি ঝালের একটু দরকার থাকে ঝাল দিতে হবে। সব মশলা যদি প্রয়োজন মনে হয় তাহলে দিতে হবে। এখানে আমি 1 চামচের একটু বেশি চিনি দিলাম। এই চিনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিনিটা আমি দিয়ে দিয়েছি, আর খুব টাইট হয়ে গেছে এখন এই যে। এবার এই অবস্থায় আমি এটাকে ঢেকে দেবো, যাতে করে পুরো জিনিসটা ভালোভাবে হয়ে যায়, এবং হয়ে আসলে এটা একটা মন্ড মতো হয়ে আসবে। কড়াইটা আমি ঢেকে দিয়েছি। এবার এটা ঢেকে ঢেকে বাকিটা করবো। ঢেকে ঢেকে করলে জিনিসটা হয়ও ভালো, আর মশলাটাও ভালো রকম মিশে যায়, নইলে ঠিক মতো মেশে না। এটা এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে এবার করবো, মধ্যে মধ্যে নেড়ে নেড়ে, তাতে যাতে করে আমি বুঝতে পারি যে জিনিসটা কীরকম অবস্থায় আছে। আমি ঢাকাটা তুলে দিয়েছি কড়াই থেকে। এটা এখনো আরও অনেকটা হবে, আটকে আটকে যাচ্ছে সাইড থেকে। এগুলো এইভাবে সাইডে আটকে আসবে যত হতে থাকবে। এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে করে নিতে হবে, এবং যত হয়ে আসবে তত এটা টাইট হতে হতে যাবে। এটা অলরেডি খুব টাইট হয়ে গেছে। এটা এবার আমি আর ঢাকা দেব না, ঢাকা খুলেই এটাকে এইভাবে নাড়তে থাকবো। এটা আস্তে আস্তে এরকম অলরেডি মন্ডের মতো হয়ে এসছে, আরও খানিকটা হবে। ঠিক এরকমভাবেই হয়ে আসবে এটা পুরো। অনেকটাই হয়ে এসছে, আরও হবে। যদি দরকার হয় এই সময় একটু দেখে নিতে হবে নুন মিষ্টিগুলো, যদি দরকার হয় তাহলে একটু নুন মিষ্টি দিতে হবে। কারণ আমি আগেই বলেছি মোচা একটু মিষ্টি মিষ্টি হয়। যদি মিষ্টিটা যদি ঠিক মতো না হয় নুন মিষ্টিটা, তাহলে জিনিসটা একদমই খেতে ভালো হবে না। এটা অলমোস্ট হয়ে এসছে, সেই জন্য ছেড়ে ছেড়ে আসছে। এরকম পরিষ্কার, এটা পুরো কড়াইটা পরিষ্কার হয়ে যাবে যখন হয়ে আসবে। আমি ঠিক যেমন বলেছিলাম পুরো জিনিসটা মন্ড হয়ে গেছে এবং কড়াই থেকে পুরো উঠে আসছে। এটা একদম এখন হয়ে গেছে, এটা এইভাবে পুরো ছেড়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস নিভিয়ে দেবো, দিয়ে একটু সময় ঠান্ডা হতে দেবো। ঠান্ডা করে এটাকে একটা প্লেটে ছড়িয়ে দেবো
শেপ দিয়ে সেটাকে সুন্দর করে শেপ করে কেটে নেব। এটা এই যে একদম একটা মন্ড হয়ে গেছে, সুন্দর। পুরো মন্ড হয়ে গেছে এটা। এখানে আমি একটা ছোট স্টিলের প্লেট নিয়েছি, তার উপর খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে প্লেটের সঙ্গে মাখিয়ে নেবো। এখানে যতটা মন্ড সেই আন্দাজেই এই থালা বা প্লেটটাকে নিতে হবে। বেশি বড় হলেও ধোকাগুলো খুব পাতলা পাতলা হয়ে যাবে, আর বেশি ছোট হলেও বেশ মোটা মোটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পুরো ধোকাটাকে দিয়ে দিই, ধোকার যে মন্ডটা তৈরি হলো এটা দিয়ে দেবো। ঠিক এইভাবে চেপে চেপে জিনিসটাকে বসিয়ে দেবো, কারণ এটা খুব গরম, এটাকে তো এখনো হাত দেওয়া যাবে না। এটাকে পুরো চেপে চেপে পুরো থালা প্লেটটা জুড়ে বসিয়ে দেবো। এটাকে আমি এবার হাত দিয়ে এরকম চেপে চেপে সুন্দর করে পুরো প্লেটটাতে স্প্রেড করে দিচ্ছি ইভেনলি। এবার এটা ঠান্ডাও হয়ে গেছে, তাই হাতও দেওয়া যাচ্ছে। এই অবস্থায় এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে পুরো জিনিসটা খুব ভালোভাবে ঠান্ডা হয়, এবং ঠান্ডা হলে জিনিসটা কাটতেও সুবিধা হবে, শেপটাও খুব সুন্দর আসবে। এটা ঠিক এইভাবে ইয়ে করে দেবো। আর তেলটা মাখানোর কারণ হচ্ছে তেলটা না মাখালে পরে এটা তুলতে অসুবিধা হবে কাটার পরে। এইভাবে এটাকে এবার কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর যদি খুব তাড়া থাকে তাহলে একটু সময় ডিপ ফ্রিজে রাখতে হবে। তো ডিপ ফ্রিজে রাখা থেকে নর্মাল ফ্রিজে রাখলে জিনিসটা অনেক ভালো হয়। কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হচ্ছে। এই তেলটাতেই আমি ধোকাটা ভেজে ফেলবো। আর এখানে ফ্রিজ থেকে আমি ধোকাটা বার করে এনেছি, এটা ঠান্ডা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, পরিষ্কার বোঝাও যাচ্ছে যেটা সাইড থেকে আলগা হয়ে এসছে। এবার এটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। ঠিক এইভাবে আস্তে আস্তে কাটবো। এটা শেপটা হয় স্কোয়ার বা বরফির মতো, যেরকম ইচ্ছে সেভাবে দেওয়া যায়। শেপটা সম্পূর্ণ নিজের পছন্দের মতো। তেলটা লাগানো ছিল বলে সুন্দরভাবে উঠে আসছে, বলে একটু উঠতে সমস্যা করতো। যত ভালো কষানো হবে ধোকাটা তত সুন্দরভাবে উঠে আসবে। এই যে এখানে খুব সুন্দরভাবে ধোকাটা উঠে আসছে। হয়ে গেছে এইভাবে, যে সুন্দরভাবে এটা একটা উঠে গেছে, একটা দিক সুন্দরভাবে হয়েও গেছে। এইভাবে পুরো ধোকাটা কেটে নেব। একটা দিক ভালো করে ভাজা হলে আমি আস্তে করে আরেকটা দিক উল্টে দেবো। বেশি এটাকে ঘাটাঘাটি করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এই জন্য আগে একটা দিক ভালো করে ভাজা হবে, তারপরে আমি উল্টে দিয়ে আরেকটা দিক ভেজে নেব। এইভাবে পুরো ধোকাগুলোকে আগে ভেজে নেব। যেহেতু এটা মোচা দিয়ে তো করা হয়েছে, সেজন্য একটু কালচে ভাব কিন্তু সবসময় থাকতে হবে। ডালের ধোকা যেমন সুন্দর একটা হলদেটে কালার আসে, সেটা কিন্তু মোচা দিয়ে করলে হবে না। আর এই উল্টানোটাও খুব সাবধানেই উল্টাতে হবে, যাতে করে কোনোভাবে ভেঙে না যায়। আর একটা দিকও ধোকার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে আমি একটা জায়গায় তুলে নেব, এবং দুটো দিক ভাজা হলে ঠিক এরকম দেখতে হবে। ধোকা তোলার সময় একটু সাবধানেই তুলতে হবে, কারণ বেশি ইয়ে হলে মানে তাড়াহুড়ো করলে ভেঙে যাওয়ার চান্সটা থেকে যায়। ঠিক মতো ভাজা না হলে যদি ধোকাটা
দিয়ে আমি তরকারি বানাতে যাই, তরকারির ক্ষেত্রেও ধোকাটা পুরো ভেঙে ঘেটে যাবে। সেই জন্য ভাজাটাও খুব ভালো করে হওয়া দরকার আছে। একটা ভাজা হয়ে গেলে আবার আমি আরেকটা দিয়ে নিচ্ছি, এটাকেও সেম প্রসিডিওরে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে কীভাবে তুলে নেব। একবারে বেশি ধোকা দেবো না, তাতে করে হতে অসুবিধা হয়, তোলার সময় তো একটা সমস্যা তৈরি করে। সেই জন্য একটু ফাঁকা ফাঁকা রেখেই আমি ধোকাগুলো ভাজবো। আমাদের সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে এবং ভেজে আমি এটা তুলে নিচ্ছি। ঠিক এইভাবেও এটাকে খাওয়া যায়। এটাকে কিছুদিন ফ্রিজে রেখে মানে স্টোর করার জন্য এইভাবে ভেজে নিয়ে স্টোর করা যায়, পরে সেটাকে রান্না করা যাবে, আর চাইলে সঙ্গে সঙ্গে রান্না করা যায়। তো এটাকে এভাবে খেতেও বেশ ভালোই লাগে। আর ধোকাটা ভাজার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে যেন সাফিসিয়েন্ট তেল দেওয়া হয় কড়াইতে। কারণ কড়াইতে যদি কম তেল দেওয়া হয় সেক্ষেত্রে ধোকাটা ভেঙে যেতে পারে। ওই জন্য ধোকা ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। পরে ধোকার যখন তরকারিটা হবে সেই সময় তেলটা কমিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। এখানে কড়াইয়ে যে পরিমাণে আমি তেল দিয়েছিলাম সেই তেলটা খানিকটা আমি কমিয়ে নিয়েছি, কারণ আমার ধোকা ভাজার জন্যই তেলটার প্রয়োজন ছিল। ধোকার তরকারিটার জন্য আমার অত তেলের প্রয়োজন নেই। এবার এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। হলুদ, নুন, আর অবশ্যই এর মধ্যে একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো। এবার এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। নিয়ে এই তেলের মধ্যেই বাকি মশলাগুলো দিয়ে ডালনাটা বানিয়ে ফেলব। এটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এই আলুটা তুলে নেব, নিয়ে এই তেলের মধ্যেই বাকি মশলাপাতিগুলো দিয়ে কষিয়ে ধোকাটা দিয়ে দেব। তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। জিরে আমার আগেই দেওয়া ছিল। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দেব। আমি তেলটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি কমই দিলাম, কারণ ধোকাটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য। আদা গুঁড়ো, এখানে বাটা আদাও ইউজ করা যায়। আমার যেহেতু গুঁড়ো আদা রয়েছে সেই জন্য আমি গুঁড়ো আদা ইউজ করছি। ধনে গুঁড়ো, আর একটু গরম মশলা। ধোকাটা বেসিক্যালি একটা নিরামিষ তরকারি, সেই জন্য গরম মশলাটা এখানে লাগেই। এখানে যেমন আমি গুঁড়ো গরম মশলা ইউজ করলাম, সিমিলারলি গোটা গরম মশলা ইউজ করব। এলাচ, একটু দারচিনি। নিরামিষ তরকারিতে গরম মশলা না দিলে তরকারি ঠিক ফ্লেভারটাও আসে না, খেতেও অতটা ভালো হয় না। আর এর মধ্যে অবশ্যই এবার নুন। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি গ্যাসটা বাড়িয়েই দিয়েছি। এই পুরো রান্নাটাই কিন্তু আমি করছি সর্ষের তেলে, কারণ এই রান্নাগুলো
সাদা তেলে করলে ঠিক সেরকম স্বাদটা আসে না যেটা সর্ষের তেলে করলে আসে। মশলাটা কষানো হয়ে গেলে এটা চারদিক থেকে তেলটা ছেড়ে আসবে। মশলা দিয়ে আমার পুরোপুরি তেল ছেড়ে গেছে, মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আলুটা দিয়েও এটা একটু কষিয়ে নেব। আলুগুলো দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করছি না, একটু গরম করে নিয়েছি। গরম করে নিলে সুবিধা হয়। জলটা বেশি পরিমাণে দিয়ে আমি এবার আলুগুলোকে ঢেকে দেবো যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। গরম জল দেওয়াতে জলটা তাড়াতাড়ি ফুটতেও শুরু করবে, আর ফুটতে শুরু করলে এটাকে আমি ঢেকে দেবো একটু সময়ের জন্য যাতে করে আলুগুলো ভালো করে সেদ্ধ হয় এবং মশলাটাও ভালো করে মিক্স করে যায়। যদি এখানে আলুগুলো দেওয়ার পর একটু আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর মনে হয় যে আর একটু মশলা দেওয়ার দরকার আছে, তখন সেখানে মশলাটা দিতে হবে, কারণ মশলাটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা ঠিক মতো আসবে না। এটা ফুটতে শুরু করেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এখানে আমার মনে হচ্ছে যে একটু মশলা দিতে হতে পারে। সেই জন্য আমি অল্প অল্প করে সব মশলাগুলো রিপিট করে দিচ্ছি। একটু জিরে গুঁড়ো, শুধু লঙ্কাটাই আমি দেবো না, কারণ লঙ্কাটা দিলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে। একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প আদা, চাইলে এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করা যেতে পারে, আর কালার। নর্মাল লঙ্কাগুলো তো আমি আগেই দিয়েছি, এখানে জাস্ট একটু কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এখানে নাহি আমি টমেটো দিচ্ছি না, দই বা ওই জাতীয় কিছু দিচ্ছি, কারণ এই জিনিসগুলো ধোকার তরকারির সঙ্গে ঠিক যায় না। বিশেষ করে যখন আমরা মোচা দিয়ে ধোকা করছি তার সঙ্গে এই জিনিসগুলো যায় না। ধোকার তরকারিটা নর্মাল নিরামিষ যেরকম আমরা করি জিরে আদা ধনে দিয়ে, সেইভাবে করলেই খেতেও ভালো হয় আর দেখতেও বেশ ভালো লাগে। এটা ফুটতে শুরু করেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিম করে দিলাম যাতে করে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আলু মশলাটা রঙটাও খুব সুন্দর আছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা কাঁটা দিয়ে এটাকে দেখলাম, যেটা একদম নরম হয়ে গেছে। এবার আমি একটু গরম জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা জলও দেওয়া যায়, কিন্তু গরম জল দিলে জিনিসটার স্বাদটাও ভালো হয়, কালারটাও ভালো হয়। এবার এই জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দেবো। আমি গ্যাসটা এখানে বাড়িয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে ধোকাগুলো আমি সব দিয়ে দেবো। ধোকাগুলো দেওয়ার পর কিন্তু এটা খুব বেশি ফোটানো যাবে না, জাস্ট একটু ফুটবে। বেশিক্ষণ ফোটালে ধোকাগুলো আবার ছেড়ে যেতে পারে। এখানে অল্প একটু নুন দিয়ে দেবো। এর সঙ্গে এবার আমি এর মিষ্টিটাও দিয়ে দেবো। ধোকার তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। আর এখানে এখন কিন্তু আর এটাকে ঢাকাও দেবো না আর গ্যাসও কমাবো না, এটা ফুল ফ্লেমে এটা হবে।
কারণ গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলে পুরো ধোকাগুলো ছেড়ে যাবে। এটা ভালো করে ফুটছে, এখানে একটু নুন মিষ্টিটা দেখে নিতে হবে, যদি লাগে এখানে নুন মিষ্টিটা অল্প দিতে হবে। একটু কিন্তু আমি একটু ঝোলঝোলই নামাবো, কারণ যেহেতু ধোকা আছে, ধোকাগুলো কিন্তু ঝোলটাকে অ্যাবজর্ব করে নেবে। একদম ঝোলটা মেরে দিলে সেক্ষেত্রে ধোকাটা ফুলবে না, কিন্তু একটু ঝোল ঝোল না হলে ধোকাগুলো ঝোলটাকে অ্যাবজর্ব করে বেশ ফুলে উঠবে। ঝোলটা মোটামুটি কমে এসছে। এবার এর মধ্যে আমি আরও খানিকটা গরম মশলা দিয়ে দেবো। এবার এটাকে গ্যাস অফ করে আমি নামিয়ে দেবো, যাতে করে এরপরে যে এখন যে ঝোলটা আছে এই ঝোলটা যদি আরও কমিয়ে দিই তাহলে আমার ধোকাগুলো ঠিক মানে ফুলে মোটা হবে না, ঝোলটা অ্যাবজর্ব করে। এই ঝোলটা যে অবস্থা আছে এই অবস্থা নামিয়ে দিলে ধোকাগুলো ঝোলটা অ্যাবজর্ব করে বেশ ফুলে মোটা মোটা হয়ে যাবে, সেটা খেতেও ভালো লাগবে। ধোকাটাকে আমি নামিয়ে নিয়েছি, এই অবস্থায় এটাকে আমি রেখে দেবো, তাহলে এটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে ঝোলটা, আর খেতেও বেশ টেস্টি হবে।